সামরিনের প্রাসাদের বাইরেটা ছিরি ছাঁদহীন হলেও ভিতরটা কিন্তু একেবারেই তা নয়। ঝকঝকে শীতল শ্বেত পাথরের মেঝে, দেওয়ালগাত্রেও মসৃণ পাথর বসানো, তার ওপর খোদাই করা রূপোর পাতের অলঙ্করণ। অলিন্দের প্রতিটা কোণায় নানা ধরনের পাথর অথবা পিতলের মূর্তি বসানো, আর কুলুঙ্গিগুলোতে রাখা ঝকঝকে তকতকে বিরাট বিরাট পিতলের প্রদীপ। সারা প্রাসাদ গোলাপের পাপড়ির সুগন্ধে আমোদিত। সপ্তাহে একদিন গোবর জল দিয়ে সারা প্রাসাদ জীবাণুমুক্ত করা হয় সনাতন রীতিতে। তারপর গোলাপের পাপড়ি আর গোলাপ জল ছিটানো হয় সারা প্রাসাদ জুড়ে। প্রাসাদের ভিতর পরিচারিকার দল ঘুরে বেড়াচ্ছে। তারা সবাই উচ্চবর্ণের হিন্দু নারী। তারা কেউ প্রদীপে তেল ঢালছে, আবার কেউ দেওয়ালগাত্রের অলঙ্করণ বা মূর্তিগুলো ঘষামাজা করছে। সেই সব পরিচারিকা ও ঝলমলে পোশাক পরা রাজরক্ষীদের পাশ কাটিয়ে বেশ কয়েকটা কক্ষ অলিন্দ অতিক্রম করে কোটকেশ্বর স্বজম্ভুনাথকে নিয়ে প্রবেশ করলেন রাজদরবারে। সোনা রূপোর কাজ করা দরবার কক্ষ। রূপোর সার সার প্রদীপদানের ওপর বসানো বিরাট বিরাট প্রদীপ থেকে আলো ছড়িয়ে পড়ছে দরবার কক্ষে। দেওয়াল স্তম্ভর গায়ে বসানো সোনার অলঙ্করণগুলো ঝিলিক দিচ্ছে সেই আলোতে। সোনার সিংহাসনের ওপর বসে আছেন রাজা সামরিন। তাঁর কোমর থেকে গোড়ালি পর্যন্ত শুভ্র রেশম বস্ত্রে আচ্ছাদিত। কৃষ্ণবর্ণের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। না, অনাবৃত ঠিক নয়। তার কণ্ঠ থেকে বুক পর্যন্ত স্বর্ণ ছটায় মোড়া। সেই হাড়ের ছড়ায় বসানো আছে রক্তের ছটার মতো লাল ব্রহ্মদেশের চুনি, গাঢ় সবুজ পান্না, ফিরোজা, নীলকান্তমণি আর অবশ্যই চোখ ধাঁধানো হীরকখণ্ড। এছাড়া বাজুবন্ধ অঙ্গদ আর পায়ে মোটা বালার মতো সোনার মল তো আছেই। সম্রাটকে ঘিরে দাঁড়িয়ে তিনজন সুন্দরী বাঁদী। তাদের একজন সিংহাসনের পিছনে দাঁড়িয়ে সোনার হাতল অলা চমড়ি গাইয়ের চামর দোলাচ্ছে, আর অপর দুজন সিংহাসনের দুপাশে দাঁড়িয়ে। একজনের হাতে লম্বা নলওলা রূপোর জলপাত্র। রাজার তৃষ্ণা লাগলে সে ওই লম্বা বাঁকানো নল দিয়ে জল ঢেলে দেয় রাজার মুখে। আর একজন একটা রূপোর রেকাবিতে পানের খিলি সাজিয়ে দাঁড়িয়ে। কালীকটবাসীদের মতো রাজা সামরিনও পান পছন্দ করেন। যে বেদির ওপর সম্রাটের সিংহাসন, তার নিচে মাটির ওপর চৌকোনো ছোট ছোট পাথরের বেদির ওপর বসে আছেন প্রধান সেনাপতিসহ সামরিনের কয়েকজন ঘনিষ্ঠ পার্শ্বচর। আর দেওয়ালের গা ঘেঁষে সার বেঁধে দাঁড়িয়ে আছে সম্রাটের একান্ত বিশ্বাসী জনা 10 অঙ্গরক্ষক। সামরিনের সামনে উপস্থিত হলে তাকে নজরানা দিতে হয়। সোনা ছাড়া কোনো নজরানা গ্রহণ করেন না সামরিন। নজরানা এক কণা হোক তাতে তেমন ক্ষতি নেই, কিন্তু সেটা সোনা হতে হবে। স্বজম্ভুনাথ শুনেছিলেন এর আগের বার ওই পর্তুগিজ অ্যাডমিরালটা যখন এদেশে প্রথম এসেছিল, তখন নাকি সে সামরিনের নজরানা হিসেবে তার চাকরদের হাতে বেশ কিছু রঙিন কাপড়ের টুকরো, প্রবালের মালা, এক পাত্র চিনি, তেল আর মধু দিতে চেয়েছিল। হয়তো পর্তুগিজরা আফ্রিকার উপকূলে যে উপজাতি রাজারা থাকেন তাদের সঙ্গে কালিকটের রাজা সামরিনকে গুলিয়ে ফেলেছিল। স্বাভাবিক নিয়মেই ভাস্কর নজরানা প্রত্যাখ্যাত হয় এবং খবরটা সামরিনের কানে যাওয়াতে প্রাথমিক অবস্থাতেই যথেষ্ট ক্ষুব্ধ হন ভাস্কর প্রতি। স্বজম্ভুনাথ সম্রাটের সিংহাসনের নিচে দাঁড়িয়ে প্রথমে নতজানু হয়ে তাঁকে প্রণাম করে বেশ কয়েকটা স্বর্ণমুদ্রা নজরানা স্বরূপ তাঁর পায়ের কাছে নামিয়ে কিছুটা পিছু হটে দাঁড়ালেন। সিংহাসনে বসা সামরিন মৃদু দৃষ্টিপাত করলেন তাঁর পায়ের সামনে রাখা স্বর্ণমুদ্রাগুলোর দিকে। সামরিন এরপর তাঁর পরিচর্যার্ত দাসী ও সৈনিকদের চোখের ইশারায় বুঝিয়ে দিলেন কক্ষ ত্যাগ করার জন্য। ধীরে ধীরে কক্ষ ত্যাগ করল তারা। একজন দাসী অবশ্য যাবার আগে স্বর্ণমুদ্রাগুলো উঠিয়ে নিয়ে গেল। দরবার সংলগ্ন বেশ কিছু ছোট ছোট কক্ষ আছে। সেসব কক্ষের দরজা ও দরবারে প্রবেশ দরজাও বন্ধ হয়ে গেল। তারপর
বেশ কিছুক্ষণ চুপ করে শম্ভুনাথের দিকে তাকিয়ে রইলেন সামরিন। তারপর শম্ভুনাথকে সরাসরি প্রশ্ন করলেন, দেশে ফেরার সময় ওই পর্তুগিজ জলদস্যু ভাস্কর সঙ্গে সমুদ্রে আপনার সাক্ষাৎ হয়েছিল? প্রশ্নটা শুনে শম্ভুনাথ বুঝতে পারলেন যে নাবিকরা তার মৃচ্ছকটিকে সঙ্গী হয়েছিল তারাই মাটিতে নামার পর খবরটা ছড়িয়েছে এবং কোনোভাবে অতি দ্রুত সে সংবাদ পৌঁছে গেছে সম্রাটের কানে। যে গুপ্তচরের দল বন্দর অঞ্চলে ঘুরে বেড়ায় তাদের মাধ্যমেও হয়তো এ সংবাদ পেয়ে থাকতে পারেন সামরিন। এ ঘটনার জন্য কি তাকে শাস্তি দেবেন তিনি? কিন্তু ব্যাপারটা অস্বীকার করার আর কোনো উপায় নেই। কাজেই শম্ভুনাথ মাথা নিচু করে জবাব দিলেন, হ্যাঁ, মাসাধিক কাল আগে আফ্রিকা উপকূলের কাছাকাছি মাঝ সমুদ্রে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আমার মৃচ্ছকটিককে দেখতে পেয়ে তারাই আমাদের ঘিরে ধরেছিল চারপাশ থেকে। পর্তুগিজ জলদস্যুটা আপনার মজুরপঙ্খিতে পা রেখেছিল। জানতে চাইলেন সামরিনের এক পার্শ্বচর। শম্ভুনাথ বললেন, না, সে মৃচ্ছকটিকে আসেনি। তবে বহু পর্তুগিজ নাবিক আমার ময়ূরপঙ্খিতে সময় কাটিয়েছে। আমাকে ভাস্কর জাহাজে নিয়ে যাওয়া হয়েছিল তার সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য। কি কথাবার্তা হয়েছিল আপনাদের মধ্যে? সে কি কারণে এখানে আসছে তার কোনো ইঙ্গিত পেয়েছিলেন আপনি? অপর একজন পার্শ্বচর প্রশ্ন ছুড়ে দিলেন পাশ থেকে। এ প্রশ্নের জবাব দেবার সময় শম্ভুনাথ মৃদু মিথ্যার আশ্রয় নিলেন। কারণ তার জানা নেই যে সেই পর্তুগিজ নৌবহরের দলপতি ভাস্কর সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা সামরিন অপরাধ হিসাবে গণ্য করেছেন কিনা। শম্ভুনাথ বললেন, পর্তুগিজরা জেপাং নারীদের পছন্দ করে। অ্যাডমিরাল আমাকে তার নাবিকদের জন্য জেপাং নারী জোগাড় করার বরাত দিয়েছিল। তার কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল যে সে মহামান্য রাজার অতিথি হয়ে এদেশে আসছে, আর সেজন্য আমি তার প্রস্তাবে সম্মত হই এবং জেপাং থেকে নারী সংগ্রহ করে এনেছি। পার্শ্বচর বললেন, কিন্তু কালিকটে নামার পর নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেই ধূর্ত শয়তান পর্তুগিজটা কেন আবার ফিরে এসেছে এখানে। আগের বার সে এসেছিল বণিকের ছদ্মবেশে সরে জমিনে তদন্ত করতে, আর এবার এসেছে এ দেশটার দখল নিতে। তার সঙ্গে অত নৌবহর দেখে আপনার মনে সন্দেহের উদ্রেক হয়নি? শম্ভুনাথ জবাব দিলেন, আমার সঙ্গে যখন তার সাক্ষাৎ হয় তখন তার সঙ্গে একটা নৌবহর ছিল ঠিকই, তবে এত বড় নৌবহর ছিল না। সম্ভবত অন্য নৌবহরগুলো পরবর্তীকালে তার সঙ্গে সমুদ্রপথে মিলিত হয়। আমি বণিক। বছরের ৭-৮ মাসই সমুদ্রে কাটাই আমার ভাসমান গণিকালয় নিয়ে। স্থলে যে কয়মাস কাটাই তখন আমার গণিকালয় নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে রাজনীতির খুঁটিনাটি ব্যাপার আমার তেমন জানা হয় না। একটা ব্যাপারই শুধু আমি জানি, আমাদের বণিকদের মাথার ওপর সম্রাট সামরিন আছেন, তাই আমরা বিপদমুক্ত। বন্দরে নামার পর লোকমুখে পর্তুগিজদের হুমকির ব্যাপারটা শুনলাম, আর তাদের নৃশংসতাও প্রত্যক্ষ করলাম। নিরীহ ধীবরদের হত্যা করে মাস্তুলে টানিয়ে ঘুরে বেড়াচ্ছে ওরা। শুনলাম সম্রাট যাদের পর্তুগিজদের জাহাজে দৌত্য কার্যে পাঠিয়েছিলেন তাদেরও কাউকে কাউকে নাকি হত্যা করেছে তারা। পার্শ্বচর বললেন, ঠিকই শুনেছেন। পর্তুগিজরা শর্ত দিয়েছে কালিকটের সমৃদ্ধিমূলে যে আরব ব্যবসায়ীরা আছেন তাদের বিতাড়িত করতে হবে। কোনো আরব জাহাজকে বন্দরে আশ্রয় দেওয়া যাবে না। বন্দরের বাণিজ্যের সম্পূর্ণ অধিকারও তাদের দিতে হবে। কালিকটে দুর্গ নির্মাণ করবে তারা। যেসব শর্তের কোনোটাই মানা সম্ভব নয় আমাদের পক্ষে, তাই যুদ্ধ অবশ্যম্ভাবী। এ কথা বলার পর অমাত্য মৃদু হেসে প্রশ্ন করলেন, আপনি জেপাং নারীদের নিয়ে কি করবেন এখন? মাঝসমুদ্রে গিয়ে পর্তুগিজদের কাছে তাদের তুলে দেবেন? শম্ভুনাথ মাথা নিচু করে বললেন, তার আর কোনো প্রশ্নই নেই। আমি তো আগেই নিবেদন করলাম যে ওই পর্তুগিজ অ্যাডমিরালের উদ্দেশ্য জানলে আমি কখনোই তার প্রস্তাবে রাজি হতাম না। আপনারা চাইলে আমি আপনাদের হাতে জেপাং নারীদের তুলে দিতে পারি। এতক্ষণ রাজা সামরিন মনোযোগ দিয়ে
তাঁর পার্শ্বচরদের সঙ্গে স্বজম্ভুনাথের কথোপকথন শুনছিলেন। তিনি এবার বলে উঠলেন, আপনি ওই পর্তুগিজদের হাতেই জেপাং রমণীদের তুলে দেবেন। সম্রাট কি তাঁকে ব্যঙ্গ করলেন। এরপরই কি শত্রুপক্ষের সঙ্গে সম্পর্কের অভিযোগে রাজদণ্ড ঘোষিত হতে চলেছে। সামরিনের কথা শুনে একটু ভীতভাবে স্বজম্ভুনাথ তাকালেন সামরিনের দিকে। সামরিন তাকালেন তাঁর বেদির ঠিক নিচেই উপবিষ্ট সেনাপতির দিকে। সেনাপতি স্বজম্ভুনাথকে প্রশ্ন করলেন, আপনি বৃশ্চিক দ্বীপে আগে একবার গেছিলেন, তাই না? কালিকট থেকে দক্ষিণে সমুদ্রপথে একদিন সময় লাগে সে দ্বীপে যেতে। বছর 20 আগেও সে দ্বীপ জনমানবহীন ছিল। বড় বড় বিছার দল সে দ্বীপে ঘুরে বেড়ায়, যার একটা দংশনে বিরাট আরবি ঘোড়াও মারা যায়। যে কারণে সে দ্বীপে কেউ বসতি স্থাপন করেনি। কিন্তু সামরিন যখন সিংহাসনে বসলেন তখন মন দিলেন উপকূল সংলগ্ন অঞ্চলে জলদস্যু দমনের কাজে। তাদের বহু নৌকো জাহাজ ডোবানো হল, বহু জলদস্যুকে শুলে চড়ানো হল, মুণ্ডচ্ছেদ করা হল। একসময় ভীত সন্ত্রস্ত জলদস্যুরা দলে দলে আত্মসমর্পণ করতে লাগল কালিকট বন্দরে এসে। সংখ্যাটা প্রায় 1000-এর মতো। সামরিন পড়লেন সমস্যায়। এতগুলো লোককে নিয়ে তিনি কি করবেন? একে তো এতগুলো লোককে রাখার বড় কয়েকখানা নেই কালিকটে। যদি কোনোভাবে তাদের কোথাও রাখার ব্যবস্থাও করা যায়, তবে প্রচুর অর্থ রাজকোষ থেকে বেরিয়ে যাবে তাদের ভরণ পোষণের জন্য। আবার তাদের স্বাধীনভাবে নাগরিক সমাজে ছেড়েও রাখা যাবে না, কারণ তাদের রক্তে অপরাধ প্রবণতা আছে, নরহত্যার নেশা আছে। তারা জনজীবনকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে। অবশেষে সামরিনের এক পার্শ্বচরের পরামর্শে সমাধানসূত্র মিলল। জলদস্যুদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে থেকে যাদের দলপতি নির্বাচন করা হয়েছিল তাদেরকে বলা হল দল বল নিয়ে ওই জনহীন বৃশ্চিক দ্বীপে চলে যেতে হবে। সেখানে গিয়ে জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ, মাছ শিকার করে জীবনধারণ করবে তারা। সামরিন অবশ্য তাদের ঘরবাড়ি তৈরি করার জন্য, পরিকাঠামো তৈরির জন্য প্রতি বছর তাদের কিছু অর্থ সাহায্য করবেন। আর তার পরিবর্তে প্রয়োজন হলে সামরিনের পক্ষ অবলম্বন করে উপকূল অঞ্চলে যুদ্ধে অংশগ্রহণ করবে সে লোকগুলো। সামরিন অবশ্য এ কথাও জানিয়েছিলেন যে দস্যুপতিরা যদি তার শর্ত না মানে তবে সবাইকে একটা বড় জাহাজে তুলে মাঝ সমুদ্রে সেই জাহাজকে তিনি ডুবিয়ে দেবেন। কাজেই শর্ত মানতে বাধ্য হয়েছিল জলদস্যুরা। বেঁচে থাকার কিছু উপকরণসহ তাদের নামিয়ে আসা হয়েছিল সেই বৃশ্চিক দ্বীপে। সামরিন হয়তো এও ভেবে থাকতে পারেন যে ওই দ্বীপে গেলে বিছের কামড়ে, সাপের কামড়ে বা দ্বীপের স্যাঁতস্যাঁতে জলবায়ুতে রোগে ভুগে নিশ্চিহ্ন হয়ে যাবে দলটা। আর কোনো দুর্ভাবনা থাকবে না কালিকটবাসীর। কিন্তু তা হয়নি। কিছু লোক ওভাবে মারা গেছিল ঠিকই, কিন্তু বাকিরা বেঁচে গেছিল। কাজেই সামরিনকেও শর্তমতো তাদের সাহায্য পাঠাতে হয়। তবে কাজটা করে যে তিনি ভালোই করেছেন তা তিনি বুঝতে পেরেছেন বছর 7 আগে। কন্ননরের রাজা যখন অতর্কিতে কালিকট বন্দরে হামলার জন্য সমুদ্রে নৌ সমাবেশ ঘটাচ্ছিলেন তখন সে খবর পেয়ে কালিকট অধিপতি দ্বীপবাসী জলদস্যুদের সাহায্য চেয়েছিলেন। সামরিনের ডাকে সাড়া দিয়েছিল তারা। নারকেল গুড়ির তৈরি এক ধরনের কেনো থেকে ওরা দূরগামী তীর ছোড়ে। সেই তীরের ডগায় বাঁধা থাকে জ্বলন্ত পিণ্ড। যেখানে সেই তীর এসে পড়ে মুহূর্তে সেখানে আগুন ধরে যায়। তাদের নীল রং করা নৌকা আর নীল পোশাক সমুদ্রের জলের সঙ্গে এমনভাবে মিশে থাকে যে চট করে তাদের উপস্থিতি বোঝা যায় না। সামরিনের ডাকে সাড়া দিয়ে ঝাঁকে ঝাঁকে কেন নৌকো নিয়ে বেরিয়ে ঘিরে ধরেছিল কন্ননরের রণপোতগুলোকে। তারাও কিছু কামানের গোলায় মারা পড়েছিল ঠিকই, কিন্তু তীর ছুড়ে আগুন লাগিয়ে কন্ননরের জাহাজগুলোকে ডুবিয়ে দিয়েছিল। ব্যর্থ হয়েছিল কন্ননরের কালিকট অধিকারের ইচ্ছা। আর তারপর থেকে সামরিন ভবিষ্যতের প্রয়োজনে সেই বৃশ্চিক দ্বীপবাসীকে খুশি রাখার চেষ্টা করেন। তাদের আবদার রক্ষা করার চেষ্টা করেন প্রায়শই।
বিভিন্ন জাতির মানুষ আছে সেখানে, বিভিন্ন ধর্মেরও। মলাক্কা, সিংহলি, চৈনিক, পারসিক এবং অবশ্যই আরবীয়। কিছু শ্বেতাঙ্গও আছে। তবে তাদের এখন একটাই পরিচয়। তাদের সেই দ্বীপের নামানুসারে বৃশ্চিক বলে ডাকা হয়। প্রাক্তন জলদস্যুদের বর্তমান সর্দারের নাম মারিচ। যাতে সে সিংহলি। ঘোর কৃষ্ণবর্ণের দানবাকৃতি চেহারা তার। এখনও যদি সে কারও দিকে তাকায়, তার রক্ত জল হয়ে যায়। রাজ নির্দেশেই একবার তার সঙ্গে বৃশ্চিক দ্বীপের তটরেখায় সাক্ষাতের সুযোগ ঘটেছিল স্বজম্ভুনাথের। সেনাপতির প্রশ্নের জবাবে স্বজম্ভুনাথ বললেন, হ্যাঁ, রাজনির্দেশেই সে দ্বীপের তটরেখায় 5 বছর আগে পদার্পণ করেছিলাম আমি। কিছু নিম্নশ্রেণীর নারীকে তাদের হাতে তুলে দিয়ে এসেছিলাম তাদের বংশবৃদ্ধির জন্য। রাজকোষ থেকেই তার ব্যয় মেটানো হয়েছিল। সেনাপতি বললেন, হ্যাঁ, সে কথা স্মরণ করেই আপনার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন সম্রাট। এই কালিকটের যাবতীয় সমৃদ্ধির মূলে আপনারা অর্থাৎ নানা শ্রেণীর বণিক সম্প্রদায়। সম্রাট আপনাদের বিশ্বাস করেন এবং এও বিশ্বাস করেন যে এই কালিকটকে আপনারা নিজের মায়ের মতোই ভালোবাসেন। এ ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশ আছে কি? স্বয়ম্ভুনাথ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, না, নেই। কালিকট আমার মায়ের সমান। এখানেই আমি জন্মেছি, বড় হয়েছি। আমার এই যাবতীয় সমৃদ্ধির মূলে এই কালিকট বন্দর। এ দেশকে আমি মায়ের মতোই শ্রদ্ধা করি, ভালোবাসি। সেনাপতি ও অন্যান্যরা স্বজম্ভুনাথের জবাব শুনে সন্তুষ্ট হলেন। এমনকি এই দুর্যোগের সময়ও আবছা হাসি ফুটে উঠল যেন রাজা সামরিনের ঠোঁটের কোণে। সেনাপতি বললেন, কাল সূর্যোদয় পর্যন্ত পর্তুগিজরা তাদের শর্ত পালনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। কাল সকাল থেকেই হয়তো তারা গোলাবর্ষণ করবে বন্দরে। কারণ তাদের শর্ত মানার কোনো প্রশ্নই নেই। আমার নায়ার সেনারা যথোপযুক্ত জবাব দেবে তাদের। আপনি জানেন যে নায়ার সেনারা মরতে ভয় পায় না। ইতিপূর্বে বিভিন্ন ঘটনায় তা প্রমাণিত। কিন্তু পর্তুগিজরা এবার দলে ভারী হয়ে এসেছে। অনেক রণপোত, অনেক কামান তাদের। দুদিক থেকে অর্থাৎ বন্দরের দিক থেকে এবং সমুদ্রপথে পিছন দিক থেকে আক্রমণ করলে তাদের পরাস্ত করা সহজ হবে। সেজন্য বৃশ্চিক দ্বীপের অধিবাসীদের সাহায্য প্রয়োজন। কিন্তু সে দ্বীপে যেতে হলে যে কোনো জাহাজকে বা নৌকোকে পর্তুগিজদের রণপথ অতিক্রম করে যেতে হবে, যা কেবলমাত্র আপনার দ্বারাই সম্ভব। সম্রাট আপনার কাছে একটা পত্র ও পেটিকা তুলে দেবেন দ্বীপের দলপতি মারিচের কাছে পৌঁছে দেবার জন্য। আপনি তারপর সে দ্বীপেই অবস্থান করবেন। দুর্যোগ কেটে গেলে, পর্তুগিজরা ধ্বংস হলে বা পালিয়ে গেলে সেই পেটিকা নিয়ে আপনি আবার ফিরে এসে তা তুলে দেবেন সম্রাটের হাতে। সেনাপতির কথা শেষ হবার আগেই স্বজম্ভুনাথ বিস্মিতভাবে বললেন, পর্তুগিজরা তাদের নৌবহরের বীর্য অতিক্রম করে আমাকে বৃশ্চিক দ্বীপে যেতে দেবে কেন? সেনাপতি বললেন, সম্ভবত যেতে দেবে। তার জন্য কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল তা আমরা ভেবে রেখেছি। আপনি বলবেন যে পর্তুগিজদের সঙ্গে মাঝ সমুদ্রে সাক্ষাতের ব্যাপারটা, তাদের জন্য জেপাং নারী সংগ্রহের ব্যাপারটা সম্রাট জেনে গেছেন। তিনি এহেন ব্যাপার জেনে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আপনার বন্দরস্থিত গণিকালয়ের নারী সমেত সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন এবং জেপাং নারী সমেত আপনাকে কাল সূর্যোদয়ের পূর্বেই কালিকট ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। অগত্যা আপনি পর্তুগিজদের হাতে জেপাং নারীদের তুলে দিয়ে দক্ষিণের কোনো বন্দরে চলে যাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে, অর্থাৎ পর্তুগিজরা যদি কালিকটে আধিপত্য কায়েম করতে পারে, তবে আপনি আবার ফিরে আসবেন। আপনি জেপাং নারীদের পর্তুগিজদের হাতে তুলে দিয়ে যাচ্ছেন দুটো কারণে। প্রথম কারণ, আপনি ব্যবসায়ী। যে কোনো মূল্যে ব্যবসায়িক চুক্তি পালন করা আপনার ধর্ম। আর দ্বিতীয়ত, আপনি আশা রাখছেন যে এ কাজ সম্পন্ন করার জন্য ভবিষ্যতে পর্তুগিজদের আশ্রয় পাবেন আপনি। কথাটা শুনে স্বজম্ভুনাথ
একটু আমতা আমতা করে বললেন, কিন্তু তাদের কি বিশ্বাস করানো যাবে ব্যাপারটা? সম্রাটের একজন পার্শ্বচর বলে উঠলেন, আপনার তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি দিয়ে ব্যাপারটা তাদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। আমরা মূল পরিকল্পনাটা কষেছি, ব্যাপারটা সামাল দেবার দায়িত্ব আপনার। তার কথা শুনে স্বজম্ভুনাথ চুপ করে গেলেন। এরপর মুখ খুললেন সোম সামরিন। তিনি বললেন, কালিকটের স্বার্থে এ কার্য সম্পাদনের জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনি আমার এ অনুরোধ রক্ষা করবেন। রাজ অনুরোধ মানে তো রাজ নির্দেশ। হাজার বিপদ আসলেও এ নির্দেশ অগ্রাহ্য করা সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে। অগত্যা স্বজম্ভুনাথ সম্রাটের উদ্দেশ্যে বললেন, আপনার আদেশ শিরোধার্য। কখন কবে আমাকে রওনা হতে হবে পর্তুগিজদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য? জবাব দিলেন সেনাপতি। তিনি বললেন, আমাদের হাতে সময় বেশি নেই। আজ সূর্যাস্তের আগেই আপনাকে ময়ূরপঙ্খী ভাসাতে হবে সমুদ্রে। তবে জেপাং নারীদের নাখোদা আর দাঁড়ি হালি ছাড়া লোক নেবেন না আপনার জাহাজে, কারণ তাতে পর্তুগিজদের সন্দেহের উদ্রেক ঘটতে পারে। তাছাড়া কারও মুখ থেকে বেফাঁস কথাও বেরিয়ে আসতে পারে। আপনি দ্রুত ফিরে গিয়ে যাত্রারম্ভের প্রস্তুতি শুরু করুন। পর্তুগিজদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের যুদ্ধ অতিক্রম করে কাল সকালের মধ্যেই আপনাকে যথাস্থানে সম্রাট সামরিনের পেটিকা আর পত্র পৌঁছে দিতে হবে। প্রয়োজনে আমরা কিছু লোকও দেব আপনার যাত্রা শুরুর প্রস্তুতির জন্য। আর অর্থের জন্য কোনো কার্পণ্য করবেন না। যাত্রা শুরুর প্রাক মুহূর্তে সেই পেটিকা আর চিঠি আমি আপনার হাতে পৌঁছে দেব। কথাবার্তার পর্ব সাঙ্গ হল এবার। স্বজম্ভুনাথ এরপর সামরিনের প্রাসাদ ত্যাগ করলেন। অবশ্য তার আগে রাজা সামরিনের পার্শ্বচর কোটকেশ্বর একটা রেশমের থলে তুলে দিলেন স্বজম্ভুনাথের হাতে। তার মধ্যে রয়েছে স্বর্ণমুদ্রা। সেই থলে নিয়ে প্রাসাদ ছেড়ে বেরিয়ে স্বজম্ভুনাথ ঘোড়া ছোটালেন ফেরার জন্য। ইতিমধ্যে স্বজম্ভুনাথের অনুচররা বন্দরস্থিত গণিকালয় থেকে গণিকাদের স্থানান্তরিত করার কাজ শুরু করেছিল। মাঝপথে সেই বলদের গাড়িগুলোর সঙ্গে দেখা হয়ে গেল স্বজম্ভুনাথের। বলদের গাড়িগুলোর মধ্যে যে গাড়িগুলোতে সেই জেপাং নারীরা ছিল, সে গাড়িগুলোকে তিনি আবার ফিরিয়ে নিয়ে যাবার আদেশ দিলেন।